দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার বেশ কয়েকটি কমিশন করেছিলেন, তার মধ্যে 4টি গুরুত্বপূর্ণ কমিশন তাদের রিপোর্ট দিয়েছেন, সংস্কার প্রস্তাব দিয়েছেন। সেই সংস্কার প্রস্তাব অর্থনীতির জন্য কি বার্তা নিয়ে আসলো সেই আলোচনা আমরা আজকে করবো। আমার সাথে আলোচনা করতে আজকে উপস্থিত আছেন আবু হেনা রাজ্জাকি। তিনি সিনিয়র আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টে আইন বিষয়ে চর্চা করেন, এবং একই সাথে আমার সাথে আছেন হাসনাইন খুরশেদ, তিনি সিনিয়র সাংবাদিক। আমরা দর্শক আলোচনা করব এই বিষয়ে। আপনারা সবাই অবগত আছেন এখন সংস্কার কমিশনগুলোর যে সংস্কার প্রস্তাব, এটা নিয়ে এই বিষয়ে বিটিভির একটা ছোট প্রতিবেদন আছে, সেটা দেখে নিয়ে আলোচনা শুরু করি। বাণিজ্য বা আর্থিক খাত সহ অর্থনীতির সঙ্গে জড়িত যে অন্যান্য খাত রয়েছে সেগুলোর ভিত্তি স্বচ্ছতা ও লেভেল প্লেইং ফিল্ড, মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। অথচ গত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতি থেকে সরে গোষ্ঠীতান্ত্রিক অর্থনীতিতে চলে যায়। স্বজনতোষী বিভিন্ন পদক্ষেপ ও গোষ্ঠীর স্বার্থে সিদ্ধান্ত নিতে ব্যস্ত ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার, যার সুবিধা পায় গুটি কয়েক ব্যবসায়ী আর ক্ষমতাসীনদের আত্মীয় পরিজন। ফলে অনেকটাই বিকল হয়ে পড়েছিল পুরো অর্থনীতি। ব্যাংকিং ব্যবস্থা কিংবা পুঁজিবাজার, দু জায়গাতেই ছিল লুটপাটের মহা উৎসব। সেই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে অর্থনীতি আর আর্থিক খাতের পুনর্গঠনে তাই প্রশাসনিক সংস্কারের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। সেই সঙ্গে ব্যবসায়িক সিন্ডিকেট ও বাজার মনিটরিংয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও বলেন অর্থনীতিবিদগণ। অবশ্যই আমাদের যে নীতিমালাগুলো আছে সেগুলো এখন আসলে আবার যাচাই বাছাই করা এবং এটাকে সংশোধন করা, যেইভাবে আসলে এই বোর্ডগুলো গঠিত হওয়া উচিত, আসলে সেই সঠিক ব্যক্তি যেন সেই বোর্ডগুলোতে যায় সেটা আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং বোর্ডগুলোতেও কিন্তু সঠিক ব্যক্তিকে আসলে নিয়োগ দিতে হবে। শুধু নিয়োগ দিলে হবে না, সে যেন তার কাজটা সঠিকভাবে করতে পারে সেই পরিবেশও তৈরি করতে হবে। আমি একজনকে নিয়োগ দিলাম কিন্তু তাকে আমি কাজের সুযোগ দিলাম না, তাহলে কিন্তু হবে না। সুতরাং সঠিক লোককে যেমন নিয়োগ দিতে হবে, তাকে সঠিকভাবে কাজ করার সেই সুযোগটা আমাদেরকে তৈরি করে দিতে হবে। বিশ্লেষকদের মতে বিগত সরকারের সময় বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন সহ সবকিছুতেই একটি সুবিধাভোগী গোষ্ঠী পুরো অর্থনীতিটাকে নিয়ন্ত্রণে রাখে। তোষণমূলক এ ব্যবস্থার ফলে দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি, যেখানে বড় বড় পণ্য আমদানি কিছু লোকের হাতে চলে যায়। প্রথমে হলো দুর্বৃত্তাই তো রাজনীতিবিদ, ব্যবসায়ী নামদারি কিছু সংখ্যক লোক, এদের সমন্বয়ে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে। তখন এই বিডা বলেন বা ইনভেস্টমেন্ট বোর্ড বলেন, এগুলি তো অকার্যকর ছিল। অতএব তাদের সাথে যাদের লিঙ্ক আপ আছে, যাকে বলতো তারা এখানে ওয়েলকাম হতো, যাদের সাথে কোনো লিঙ্ক আপ নাই তারা এখানে কোনো ওইভাবে সমাদৃত হয় নাই। টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত্তি স্থাপনে আর্থিক খাতগুলোতে সুশাসন ফিরিয়ে আনা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের। আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং এটাকে কার্যকর করার জন্য উদ্যোগ প্রচেষ্টা আছে। আমি বাংলাদেশ ব্যাংকের এই কাজকে সপ্রশংসভাবে দেখি। একই রকমভাবে জ্বালানি খাতেও কিছু উদ্যোগ আমরা দেখেছি। সেই ক্যাপাসিটি চার্জ বাতিল করা থেকে আরম্ভ করে বিভিন্ন উদ্যোগ আছে। কিন্তু তারপরেও যে সমস্যাটা আমরা দেখছি সেটা হলো যে চলমান যে সমস্ত পদক্ষেপ আছে এগুলোতে যদি আমি ইংরেজিতে বলি, দে আর কোয়াইট অ্যাডহক, আনকোঅর্ডিনেটেড অ্যান্ড অলসো নট প্রেডিক্টেবল। সো এইটার ভিতরে যে বিচ্ছিন্নভাবে, খাপছাড়াভাবে, অসমন্বিত এবং অবশ্যম্ভাবিতা সম্বন্ধে কোনো ধারণা ভবিষ্যৎ সম্বন্ধে আমরা পাই না। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করছি হাসনাইন খুরশেদ আপনার সাথে। অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় জায়গা ছিল কাজের, যে ওনারা সংস্কারের কিছু বিশেষ জায়গাকে ওনারা সামনে নিয়ে আসবেন, এবং সেইটার অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে গঠিত যে গুরুত্বপূর্ণ প্রায় 15টি কমিশনের হয়েছে, তার মধ্যে প্রথম 4টি কমিশনের রিপোর্ট আমরা পেয়েছি। প্রাথমিক রিপোর্ট আসছে অনেক জায়গায়। একদিক থেকে বলতে গেলে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো নির্বাচন ব্যবস্থা, আমাদের সংবিধানের বিষয়ে, দুদকের বিষয়ে, আমাদের পুলিশের
বিষয়ে যে প্রস্তাবগুলো এসছে, এখন এক ধরনের প্রেডিক্টেবিলিটি আসছে। সেই সংস্কার যে প্রস্তাবগুলো এসছে এগুলো কমিশনের প্রস্তাব। অনেকেই দীর্ঘ আলোচনা করেছেন, প্রত্যেকটি কমিশন তাদের যার যার নিজস্ব প্রক্রিয়ার ভিতরে বিভিন্ন মানুষের সাথে কাজ করবার চেষ্টা করেছেন, আলোচনা করেছেন, জরিপ করেছেন। প্রথমে আপনার কাছে আগে জানতে চাই যে কেমন মনে হলো সংস্কার প্রস্তাবগুলো, আপনার প্রাথমিক রিফ্লেকশন কি? আমরা জানি যে বিএনপি প্রায় 2 বছর আগে 31 দফা যে দিয়েছিল, সেই 31 দফার অনেক কিছুই এই সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের মধ্যে আছে, কিংবা নির্বাচন কমিশনের ক্ষেত্রেও অনেক কিছু আছে। তো একইভাবে জামাতে ইসলামের 10 দফা সংস্কার প্রস্তাব আমরা দেখেছি, তাদের প্রস্তাবেরও রিফ্লেকশন আছে। সো অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা বা ছাত্রদের যে আকাঙ্ক্ষা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেখানে সেই আকাঙ্ক্ষার সাথে অনেক ক্ষেত্রে মিল আছে। সো যেখানে মিল আছে সেখানে হয়তো খুব দ্রুত হয়ে যাবে, একটা সমঝোতার সম্ভাবনা আছে। কিন্তু যেখানে ভিন্নমত আছে বা যে স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে ভিন্নমত যেখানে আছে, সেখানে ন্যাচারালি আলোচনার প্রয়োজন হবে এবং আলোচনার ভিতর দিয়ে যাবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা অনেক দিন ধরে বলা হচ্ছিল এবং সেটা কমিশনও প্রস্তাব করেছেন। বলা হচ্ছিল যে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের কথা, কিংবা প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি কেউ থাকবেন না, সেরকম আলোচনা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে এবং এটা বিএনপির একটি দফায় ছিল এবং অন্যান্য দলগুলোর প্রস্তাবের মধ্যে এটা ছিল। সো এই ধরনের বিষয়গুলো যেগুলো অলরেডি এক ধরনের মীমাংসিত ইস্যু, সেটা নিয়ে খুব বেশি বিরোধ হওয়ার বা খুব বেশি সময় নেয়, সমঝোতায় বসতে খুব বেশি সময় লাগবে এটা আমরা মনে করি না, যদিও তার প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনার অনেক বিষয় থেকে যাবে। সংবিধান সংস্কার কমিশন বললেন যে 105 জন সিনেটর নিয়ে উচ্চকক্ষ বা সিনেট গঠিত হবে, কিন্তু নির্বাচন কমিশন সংস্কারের যে কমিশন, তাদের প্রস্তাবে বলা হয়েছে 100 জনের কথা। সংবিধান সংস্কার কমিশন বলছে যে রাষ্ট্রপতি 5 জনকে নিয়োগ দেবেন, যেটা নির্বাচন কমিশনের প্রস্তাবের মধ্যে নাই। এরকম বেশ কিছু জায়গায় কমিশনগুলোর মধ্যেও অবস্থানের ভিন্নতা আছে, আর রাজনৈতিক দলগুলোর তো ভিন্ন অবস্থান থাকতেই পারে। সো আলটিমেটলি এখন যখন আলোচনার প্রক্রিয়া শুরু হবে, আরও 2টো গুরুত্বপূর্ণ কমিশনের রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি, যে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। 2টো কমিশনই আগামী 31 জানুয়ারির মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার কথা। সেই রিপোর্টের পরে ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হবে এবং সেই আলোচনায় সমঝোতায় পৌঁছতে কতদিন লাগবে সেটা একটা দেখার বিষয়। যেটা হাসনাইন খুরশেদ বলতে চাইছিলেন যে একটা বড় অংশ অন্তত আছে বা মৌলিক কতগুলো বিষয় আছে যেটা মোটা দাগে হয়তো বড় রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলোর এক ধরনের মিল আছে, কমন জায়গা আছে। আমরা অর্থনীতির ভাষায় বলি যে এটা ভেন ডায়াগ্রামে কমন এরিয়ার মধ্যে পড়ে, হয়তো সেই জায়গায় সমঝোতা করা বা সংস্কার করাও সহজ হবে। কিছু জায়গা অবশ্যই এটার মধ্যে হয়তো বিতর্ক, আরও আলোচনা এবং তারপরে হয়তো এটা সমঝোতা আসবে। আপনিও কি মনে করেন যে যেই সংস্কার দাবিগুলো এসছে সেই সংস্কার দাবিগুলোতে সমঝোতায় পৌঁছানো মানে সহজ হবে, এইটা এক ধরনের মানে জায়গা কি আছে কিনা? আসলে আপনি কাগজে কলমে যখন যেখানে আমাদের সংস্কার হয়েছে এই জীবনে, আমি খারাপ কোনোটা দেখি নাই। প্রশ্ন হচ্ছে আপনি এটাকে কতখানি মানেন। আমরা যদি এই সরকারের দিকে তাকাই, সরকার আসার পরে এবং এই আমাদের প্রধান উপদেষ্টা কথা বলছে যে ঐক্যমতের ব্যাপারে, যে জাতীয় ঐক্যের ব্যাপারে, তখন উনি বললেন যে আমার কাছে যখন আসে রাজনীতিতে, যখন আমার সাথে বসে, তখন একেবারে তারা ঐক্যমত্যে থাকে, এখান থেকে চলে গিয়ে একজন এক এক রকমের কথা বলে। এই কথাটা তিনি বলছেন। এটার মানে হচ্ছে উনি একটা মেসেজ দিয়ে দিলেন যে রাজনীতিবিদরা কি, এটা কিন্তু একটা মেসেজ। এখন বলতে পারেন ইউনূস সাহেবের মেসেজে কি আসে যায়, সেটাও ভিন্ন কথা। আমি যেমন আপনাকে বলতেছি, আমি আপনার সাথে আসি কি, আপনাকে সমর্থন করছি। সমর্থন করা আর কোঅপারেশন করা কিন্তু এক নয়। কোঅপারেশন করা মানে হাতে কলমে আপনার কাছে আছি। আবার যদি সরকারের দিকে তাকাই, তারা যেভাবে সংস্কার কমিটিটা বানাইছে, আপনি একটা লোকের নিয়োগ দিয়ে দিলেন যে নাকি মনে করেন এই দেশের কালচারের সাথে ওভার টেলিফোন কিংবা সোশ্যাল মিডিয়া ছাড়া পরিচিত না। আপনার কতগুলো বিষয় আছে। আপনি যেমন ধরেন আপনি সংবিধান সংস্কার করতে দিলেন কাকে? ওনার লেখাপড়া নিয়ে আমার প্রশ্ন নাই, ওনার মেধা নিয়ে, প্রজ্ঞা নিয়ে আমার প্রশ্ন নাই, কিন্তু ফার্স্ট একটা কথা কিন্তু আসে, যেমন অনেক লোক কিন্তু ছিল সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, সবাই তো হাতে কলমে যায় না, কিন্তু যাদেরকে আপনার উপদেষ্টা নিয়োগ দিলেন
তার ভিতর সেই আন্দোলনকারী কয়জন আছে? কিন্তু এখন প্রক্রিয়ার বাইরে থেকে এসে হ্যাঁ। আমরা তো সংস্কারের সুপারিশগুলো পেয়েছি, সেই সুপারিশগুলোকে যদি আপনি দেখেন এবং উনি হাসান খুরশেদ যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোরও কিছু অভিপ্রায় এটার আগেই ওনারা স্বাধীনভাবেও দিয়েছে, স্বাধীনভাবে আলোচনা দিয়েছে। সেই মোটা দাগে আপনি মনে করেন যে অন্তত মৌলিক কিছু বিষয়ে ঐকমত্য পৌঁছানো সহজ হবে? এটা বললেন আপনি কাগজে লিখছেন, কথা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আপনি এতগুলা দফা দিলেন, প্রত্যেকটা দফা ভালো, কিন্তু সেই দফা মোতাবেক তো আপনার যে দলীয় গঠনতন্ত্র সেটা কিন্তু পরিবর্তন হওয়ার কথা। হোয়াই ইট ইজ নট চেঞ্জড? এটা কি আমি সংবিধানে লিখে দিব যে একটা লোক সভাপতি মানে পার্টির প্রধান এবং প্রধানমন্ত্রী হইতে পারবেন না একই সময়ে, কিংবা দুইবার প্রধানমন্ত্রী হইতে পারবেন না, কিংবা দুইবার পার্টির প্রধান? এটা কি সংবিধানে লিখতে হবে? আমি যদি দেখতাম যে গঠনতন্ত্রে পরিবর্তনটা আসছে, তাইলে বুঝতাম দেয়ার অ্যাটিটিউড ইজ গুড। বাই টুমরো মর্নিং আপনি মনে করছেন যে রাজনৈতিক দলগুলো তাদের যেই প্রস্তাব দিয়েছেন সেই অনুযায়ী তাদের দলের যে নীতি আছে বা সংবিধান আছে বা তাদের যে গঠনতন্ত্র আছে সেইটা ওনারা, আমাকে তো দৃশ্যমান হতে হবে। আমি তো 53টা বছর পার করলাম, এই 53 বছরে আপনি খুঁজে বের করেন তো যারে যখন যেখানে বসাইছেন অল অফ দেম আর করাপ্ট লোক আবার করাপ্ট লোকের বিচার করতেছে। আপনি ভালো লোকটা পাবেন কোথায়? এবং ভালো লোক সবসময় অবহেলিত। আপনি দেখবেন রাস্তার পাশে ফুটপাতে দুটো আনারস রশি দিয়ে বাইন্ধে নিয়ে যাইতেছে, সে পিএইচডি ডিগ্রি হোল্ডার, 30,000 টাকা স্যালারি, আর তার পাশে একটা রাজকীয় গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়াইছে সেই ইলেকট্রিক অফিসের মিটার রিডার। ইউ সি, আপনার মূল্যায়ন তো নাই। আর আজকে যেমন এই সরকার আসলো, সরকারের বিরুদ্ধে বলার বিষয় না, বিষয় আমি সার্বিক চিত্রটা বলছি। উই আর গেটিং দ্য সেম ট্রিটমেন্ট। ধরেন আপনি হঠাৎ করে ভ্যাট সংযোজন করে দিলেন, দেন আপনি দিলেন ফাইন, কিন্তু আবার সাথে বলে দিচ্ছেন কি এইটার কোনো ইম্প্যাক্ট পড়বে না মানুষের। এটা হয় একটা ঘটনা, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আপনি ওষুধ বেশি খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, আপনি ভ্যাট বাড়াই দিয়ে বলতেছেন কোনো সাইড এফেক্ট হবে না, এটা গ্রহণযোগ্য। আপনার সাইড এফেক্ট হবে না বলার প্রয়োজন ছিল না। বাড়াইছেন কেন বাড়াইছেন, কোন প্রেক্ষাপটে, সব ঠিক আছে। আবার আজকাল কেউ বলতেছে জুলাই ঘোষণা সাধারণ মানুষ চায় না। আরে ভাই, সাধারণ মানুষ তো 71 সংবিধান নিয়েও কিছু জানে না। সাধারণ বলতে যাদেরকে বুঝায় ওরা তো রাস্তায় থাকে। এই যে স্টেক হোল্ডার যারা, এরকম সারা বাংলাদেশে 200, 400, 500, 2000, 5000, 20,000 লোক সম্পৃক্ত এই সমস্ত কর্মকাণ্ডে। সুতরাং এই ভেগ টার্ম জনগণ চাইলে হবে, এই যে টার্মগুলা, এটাই তো একটা ভেগ টার্ম। সাধারণ জনগণ জুলাই ঘোষণা চায় না, আর সাধারণ জনগণ বলতে রাস্তার পারে যে আম বিক্রি করে তার সাথে জুলাই ঘোষণার সম্পর্ক কি? না, তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন। তাদের আকাঙ্ক্ষা বলতে কিছু নাই তো। আকাঙ্ক্ষাটা আপনি বলেন না, মাঠে যান না যে জুলাই ঘোষণা নিয়ে তারা কিছু বলে কিনা। এটা আমরা যারা আমরা আজকে এখানে আলোচনা করছি ঠিক এই লেভেলটাই আলোচনা করে, আমি সেটা বলছি। তো সেক্ষেত্রে সাধারণ জনগণ টার্ম টানা ঠিক না। আবার এই সরকার যেভাবে একচেটিয়া করে যাচ্ছে, আপনি এরে বানাই দিলেন সংস্কারের প্রধান, তারপরে আপনি রাজনীতিবিদদের সাথে বসবেন, আলটিমেটলি বসলে শুরুতেই তো আপনার একটা চিন্তা ভাবনা করা উচিত ছিল কীভাবে বসা যায়। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি XYZ দিয়ে করায় আবার কিন্তু রাজনীতিবিদ নিয়ে বলছেন। আর এই রাজনীতিবিদ নিয়ে ফর্মালি যেভাবে বসেন 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, সেখানে 300 লোক ঢোকে, কি আলোচনা হয়? মানে আপনাকে তো সব কিছু কিন্তু ভায়াবল হতে হবে এবং অ্যাকসেপ্টেবল হতে হবে। আমি তো অ্যাকসেপ্টেবল কোনো ওয়ে দেখি না। হয়তো ঐক্যমত্যের প্রতিষ্ঠার জায়গা আনতে হবে, কিন্তু সার্বিকভাবে আমি যেটা বলছি যে এখন যেই এক ধরনের একটা অনিশ্চয়তার ভিতরে অনেকে ছিলেন, অর্থনীতির জন্য বলছি, যে কতদিন সংস্কার, কতদিনের বিষয় হবে। এখন সময়কাল সম্পর্কেও একটা আলোচনা হয়েছে, কিছু হয়তো আগামী 2-3 মাসের ভেতরে একটা কোন জায়গায় সমঝোতা ইমিডিয়েটলি হবে, কোনখানে আরও সময় বেশি লাগবে, সেগুলো হয়তো আস্তে আস্তে স্পষ্ট হবে। অর্থনীতির জন্য আপনি মনে করেন যে এটা সহজ হবে? কিন্তু আপনি একই সাথে বলছিলেন যে অর্থনৈতিক নীতি নির্ধারণও। আমি আচ্ছা মোটা দাগে যদি আপনি একটা কথা বলি, অর্থনীতি একটা বিষয় আনছেন। একটা দেশে সুস্থ রাজনীতি, আইনের সুশাসন এবং অর্থনীতি, 3টা ফ্যাক্টরের উপর দেশটা চলে। তার সাথে আছে বিচার বিভাগ। মানুষের লাস্ট স্টেশনটা কিন্তু বিচার বিভাগ। আমি কোথাও যখন বিচার পাচ্ছি না তখন আমি যাব ওই জায়গায়। সেখানকার অবস্থা কি আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, বাট আই এম নট হ্যাপি। না, সেই জন্য এখনো কমিশন করেন, আপনি কমিশন করবেন, আরও 6 মাস পর এস্টাবলিশড হবে। 6 মাসে তো জাজমেন্ট দিবে, জাজমেন্ট তো পেন্ডিং নয়। এই 6 মাসের জাজমেন্টের কী হবে? কথার কথা, আপনি 9 মাস পরে সব ফ্রেশটা সেট করে ফেললেন, কিন্তু এই 9 মাসের যে জাজমেন্টগুলো হবে, যারা সাফার করবে, হু উইল পে?
সেকেন্ড আসেন অর্থনীতি। আপনি বলেন আমি বাংলাদেশের একটা এমডির বেতন দেখছি, মানে ব্যাংকের এমডি, নিচে হইল মানে বাৎসরিক যদি ধরেন 1,60,00,000 বাৎসরিক, টপে হইল 2,93,00,000 বেতন ভাতা নিয়ে। ইউ জাস্ট টেল মি কি রিজন? আমার খাবার ডিম কমায় দিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আপনি মহার্ঘ ভাতা দিচ্ছেন 15 লক্ষ কর্মকর্তা কর্মচারীরে। সেই টাকাটা কোত্থেকে নেবেন? আমাদের থেকে চুষে। আমার ডিম খাওয়া বন্ধ হবে, তার ডিম খাওয়া ঠিক থাকবে। 18 কোটি লোকরে চুষে আপনি 15 লক্ষ লোকের সুবিধা দিবেন। আপনি এস্টাবলিশমেন্ট কেন কমাইতে পারেন না? আপনি ব্যাংকের এমডির বেতন হবে সর্বোচ্চ 3 লক্ষ টাকা ফর এক্সাম্পল। হোয়াট ইজ ইউর রোল? যে আলোচনাটা আসছে সেটা হলো যে আমরা দীর্ঘদিন এইটা আলোচনা করেছি একসময় সংস্কারের জন্য, যে সংস্কার করতে হলে, ঐক্যমত্য করতে হলে অর্থনৈতিক এই অনুষ্ঠানেই আমরা আলোচনার ভিতরে ছিলাম যে সেইটার জন্য অর্থনৈতিক ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট হবে, তখন সংস্কারের মননটা তৈরি হয়। আবার একই সাথে আমি পরে হয়তো আলোচনা করব যে এখন ইকোনমিক ম্যানেজমেন্ট সংস্কার কার্যক্রমের জন্য কতখানি ইম্পর্টেন্ট এই সময় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যখন প্রস্তাবগুলো আপনি পেলেন? জিনিসটা হচ্ছে কি, সংস্কার কমিশন যেগুলোকে, সেগুলোকে আসলে অনেকটা ওয়ার্কিং পেপার তৈরির কমিটি বলতে পারেন আপনি, যে কি নিয়ে আলোচনা হবে। তারা প্রস্তাব তৈরি করে, তারা একটা প্রস্তাব তৈরি করছে, তারা প্রস্তাব তৈরি করে। ইয়েস, রাজনৈতিক দলগুলোর সাথে বা স্টেক হোল্ডারদের সাথে যখন সরকার বসবে আলোচনায়, কি নিয়ে আলোচনা হবে, আলোচনার জন্য একটা কার্যপত্র তৈরি করা। সো সেই কার্যপত্র আসলে এর চেয়ে বেশি আর কিছু বলে আমি মনে করি না। সংস্কার কমিশনগুলোর সুপারিশ আসলে একটা কার্যপত্র, যে কার্যপত্র সামনে রেখে সবাই মিলে আলোচনা করবে। তাদের যেই কাজ দেওয়া হয়েছে সেটা অনুযায়ী সেটাই আসলে তাদের মূল কাজ, এবং সেটাই তারা করছেন। সো তারা যেটা করেছেন সেটাই যে বাস্তবায়ন হবে সেটা তো না। বাস্তবায়ন ডিপেন্ড করবে যে কোন কোন প্রশ্নে সমঝোতা হয়, রাজনৈতিক সমঝোতা, এবং সর্বসম্মত একটা জায়গায় আসা যায়, সেটা নিয়ে সেটা বাস্তবায়নের দিকে যাবে। যেগুলোতে সমঝোতা হবে না সেগুলো পেন্ডিং থেকে যাবে পরবর্তী নির্বাচিত সংসদের জন্য। তারা যদি দরকার মনে করেন তারা আলোচনা করবেন অথবা করবেন না। সো এইটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আসলে, এবং শেষ পর্যন্ত বাস্তবায়ন রাজনৈতিক শক্তির উপর নির্ভর করবে। এটা এই অন্তর্বর্তী সরকার কিংবা সুশীল সমাজের বিষয় না। তবে দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আলোচনায় ফিরবো। আলোচনায় আমরা জানতে চাইব যে আমাদের যারা আলোচক আছেন তারা বলবেন যে সংস্কার কমিশনের এই সুপারিশগুলো আসার পরে এর কি প্রভাব অর্থনৈতিক নীতির ক্ষেত্রে আসবে। আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজ আমরা আলোচনা করছিলাম আমাদের সংস্কার কমিশনের যে বিভিন্ন সুপারিশ এসছে, সেই কমিশনগুলোর সংস্কার সুপারিশ আসার পরে অর্থনৈতিক ব্যবস্থাপনায় কি প্রভাব পড়বে। আপনার সাথেই আলোচনা শুরু করি। আবার সার্বিকভাবে সংস্কার এসছে, মোটা দাগে আমি যেটা আগের আলোচনার ভিতরে বুঝলাম যে এগুলো সবই আপনার বলছেন যে বৃহত্তর আলোচনার জন্য বা রাজনৈতিক ঐক্যমত্যের জন্য কতগুলো সুপারিশ আসছে, কতখানি বাস্তবায়ন হবে এটা সামনের দিনে আমরা দেখতে পাবো। তবে এটা এক ধাপ আমরা এগোলাম সেই পথে। অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি যেই আলোচনাটা আমরা এর আগে করেছি সেটা হলো যে অর্থনৈতিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ আমার সংস্কার বাস্তবায়নের জন্য। আবার একই সাথে সংস্কার বাস্তবায়নের একটা রূপরেখার স্পষ্ট হলে অর্থনৈতিক ব্যবস্থাপনা হয়তো সহজ হবে। এখন যে রাজনৈতিক মনোযোগ হবে আগামী 2-3 মাসে, আমি বলছি যে ঐক্যমত্য আশা, সেই রাজনৈতিক প্রক্রিয়া চলবে। এই প্রক্রিয়ার সাথে অর্থনৈতিক ব্যবস্থাপনা কি সহজতর হবে, নাকি অর্থনৈতিক ব্যবস্থাপনা যেটা খুব কঠিন সময়ের দিকে যে যাচ্ছে সেইটাই যে পরিমাণ মনোযোগ থাকা দরকার সেখান থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে মনে করেন? এই সরকারের অগ্রাধিকার বা প্রাধান্য দেওয়ার যে
প্রবণতা, সেটা আমরা দেখছি যে রাজনীতিতে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে অর্থনৈতিক খাতের চাইতে। তো অর্থনৈতিক ক্ষেত্রে যা কিছু ঘটে সেটা সাধারণ মানুষের জীবন জীবিকাকে অনেক বেশি এফেক্ট করে, সরাসরি এফেক্ট করে। সেই জায়গায় মনোযোগ সবসময়, আমি বারবার বলছি যে সেই জায়গায় সরকারের মনোযোগ, সরকারের পদক্ষেপ অনেক কম। অর্থনৈতিক ক্ষেত্রে জিনিসপত্রের দাম যদি বলি আমরা, সেই জায়গায় কোনো নিয়ন্ত্রণ বা লাগামহীনভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। আমরা একটা পর্যায়ে দেখেছি যে মূল্যস্ফীতি প্রায় 13% পৌঁছে গেছিল, এখন হয়তো কিছুটা নেমে 11% কাছাকাছি আছে, কিন্তু এটাও গ্রহণযোগ্য না। 11% মূল্যস্ফীতি নিয়ে মানুষ হিমশিম খাচ্ছে। সেই অবস্থায় এবং সবচেয়ে বড় বিষয় হলো যে প্রায় 3 বছর ধরে চলছে, প্রায় 3 বছর ধরে অর্থনীতি এই স্থবিরতা বা একটা মন্থর গতি চলছে, উচ্চ মূল্যস্ফীতির ভিতর দিয়ে যাচ্ছে। অর্থনীতিতে রপ্তানি সেই অর্থে যে খুব সামান্য বাড়ছে, যেটা আসলে খুব সিগনিফিকেন্ট না। বিনিয়োগ বাড়ছে না, দেশে কিংবা প্রবাসে কর্মসংস্থান বাড়ছে না, বরং প্রবাসী কর্মসংস্থান মানে রেমিটেন্স বাড়ার কারণে মনে হচ্ছে যে অনেক ভালো সিচুয়েশন। রেমিটেন্স নিঃসন্দেহে গত বছর রেমিটেন্স রেকর্ড পরিমাণ রেমিটেন্স পেয়েছি আমরা, প্রায় $27 বিলিয়ন। কিন্তু গত বছর আপনার এর আগের বছরের সাথে যদি আমরা কম্পেয়ার করি, যে 2023-এ প্রায় 13 লাখ বাংলাদেশি শ্রমশক্তি আমরা বিদেশে পাঠাতে পেরেছিলাম। গত বছর এটা 10 লাখে নেমে এসছে 24-এ। সো 3 লাখ কমে গেছে। এবং বিশ্বের শ্রমবাজারগুলি, যেগুলো আমাদের শ্রমবাজার, আমাদের জন্য যে আন্তর্জাতিক শ্রমবাজার, সেখানে যদি আমরা দেখি, সৌদি আরব ছাড়া বাকি সব শ্রমবাজারে কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। মালয়েশিয়াতে যাচ্ছে না, আরব আমিরাতে যাচ্ছে না, সিঙ্গাপুরে যাচ্ছে না, ওমানে যাচ্ছে না, সব জায়গায় বন্ধ। টেকসই থাকবে কিনা। তো যদি আপনি শ্রমশক্তি রপ্তানি করতে না পারেন, আপনার রেমিটেন্স তো স্বাভাবিকভাবেই কমে যাবে। তো রেমিটেন্সের এই প্রবৃদ্ধি ধরে রাখা কষ্টকর হবে, এবং রেমিটেন্সের প্রবৃদ্ধি আসলে এই সরকারকে কিছুটা স্বস্তি দিয়েছিল। সেই স্বস্তি যদি ধরে রাখতে না পারি আমরা, সেটা অনেক বেশি উদ্বেগের কারণ হবে। এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র এক ধরনের বিদেশি সাহায্যের উপর নির্ভরতার প্রবণতা, যে আইএমএফের কাছ থেকে টাকা পেতে হবে, আইএমএফের সাহায্য পাওয়ার জন্য আমার মানে ভ্যাট বাড়াতে হবে, ভ্যাট বাড়িয়ে আমি আইএমএফকে সন্তুষ্ট করবো, কিন্তু মানুষের জীবনে দুর্ভোগ বাড়বে। এবং সেই দুর্ভোগকে আমরা অস্বীকার করছি, যে সরকার অস্বীকার করছে যে না, ভ্যাট বাড়লেও তাতে মানুষের জীবনে কোনো নেতিবাচক ইম্প্যাক্ট হবে না। জিনিসপত্রের একটা জিনিসের দাম যদি বাড়ে, সেই বাড়তি দামটা তো মানুষের পকেট থেকে দিতে হবে, মানুষের পকেট থেকে টাকা ব্যয় হবে, অথচ তার কোনো ইম্প্যাক্ট মানুষের জীবনে হবে না। এই ধরনের কথা হাস্যকর। আবহেনা রাজ্যকে আপনার কাছেও মানে একই ধরনের প্রশ্ন আর কি, যে আপনি মনে করেন যে এখন অর্থনীতিতে মনোযোগ দেওয়াটা সহজ হবে সরকারের জন্য, কারণ এক ধাপ কিছুটা এগিয়েছে সংস্কারের কাজটা, যেটা ওনাদের একটা বিশেষ মনোযোগের ছিল, নাকি আরো ডিস্ট্রাকশন তৈরি হবে, কারণ ওই জায়গায় অনেক বেশি আলোচনা হয়তো পুঞ্জীভূত হবে? ভাই যেটা একটু আগে বললেন, সংস্কার বলতে যা বুঝে সেটা আমার টেবিলে কিছু পেপার ছাড়া আর তো কিছু না। না, এখন হয়তো আলোচনা হবে, প্রথম ধাপ তো হয়েছে, পেপার, মূলত পেপার হয়েছে। আবার যখন আলোচনা হবে সেটাও পেপারে যাবে, আমার কথাটা বুঝেন। বাট হোয়াট অ্যাবাউট দ্য রিয়েলিটি? 2টা খাত আমাদের খুব মারাত্মক। একটা খাত হইল আমার ম্যান পাওয়ার, আর একটা খাত হইল আমার গার্মেন্টস। ঠিক আছে, বাংলাদেশে যত লোক টেক ওভার করছে দায়িত্ব নিয়ে, সবে আন্তর্জাতিক মহলে সবচেয়ে প্রভাবশালী মানুষটা ডক্টর ইউনূস। এর আগে যারা আমাদের এখানে ক্ষমতায় ছিল, টাইম টু টাইম এক প্রতিবেশী দেশ ছাড়া কারোর সাথে তাদের যোগাযোগ ছিল বলে আমার জানা নেই। বাট ইউনূস সাহেব একজন ব্যক্তি ওয়ার্ল্ড ওয়াইড, আমি মনে করি। গত 5 মাসে কথার কথা, হাইপোথেটিক্যালি বলছি, আমি যদি মানে কি বলে এটা ফরেন উপদেষ্টা হইতাম, তাহলে আমি কি করতাম? আমার কাজই থাকতো 2টা। বহির্বিশ্বে যাইতাম, হাতে পায়ে ধরতাম আমার লোক নেও, বহির্বিশ্বে যাইতাম, হাতে পায়ে ধরতাম আমার গার্মেন্টস নেও। এই 2টা আমার সবচেয়ে বড় খাত। আপনি দেখেন তো 2টা খাত নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে কিনা। বরং আপনি এখন মনে করেন আমার ডিম লাগবে সাফিসিয়েন্ট, একজন বলে ডিম ইম্পোর্ট করা, আরেকজনে বলে ডলার কমাচ্ছে। আইনো না, কথার কথা, 2টা মন্ত্রণালয়ের কাজ। যখন ডিম আনবে না, তখন ডিমটার দাম বেড়ে যায়, সেটা ভোক্তাকার আমরা, উই আর সাফারিং। আপনি মনে করছেন যে এখানে সমন্বয়ের? ডেফিনেটলি। আমি তো ওই 2টা রেমিটেন্স আমার ঠিক রাখতে হবে, ম্যান পাওয়ার রেমিটেন্স, গার্মেন্টস রেমিটেন্স। ওটা যেমন ঠিক রাখতে হবে, তাহলে আমার রেমিটেন্সটা আসবে, ফরেন কারেন্সি আসবে। পাশাপাশি আমার ডিমের চাহিদা আছে, সেই চাহিদাটা তো লাগবে। এখন যদি ডিমটা না আসে, তাহলে পর এই ডিমটার দাম অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং ঘুরে ফিরে যেভাবেই যান না কেন, কনসেন্ট্রেট করতে হবে, যেটা ধরবেন সেটা। এখন ইউনূস সাহেব যেমন একটা কথা বলছে, আমি সংস্কারের চেষ্টা করতেছি,
এবং আমি সংস্কার করব, তারপর যদি না পারি আমি চলে যাব, ফর এক্সাম্পল, এগুলো আমি বলা আছে। এখন এই সংস্কারের টেবিলে একদিকে যেমন যারা নির্বাচন চায় জাস্টিফাইড, কারণ পলিটিক্যাল পার্টি যে ক্ষমতায় যাওয়ার যে নিশ্চিত মনে করে সে তো নির্বাচন চাইবেই, আর যে মনে করে আমি নিশ্চিত না সে প্রলং করবেই। কথার কথা বলছি, কারণ যারা প্রলং করতে চায় তারা অলরেডি কিন্তু সরকারের কাছাকাছি আছে এবং একটা স্বাদ পাচ্ছে, ওটা বোঝা যায় যে আমরা স্বাদ পাচ্ছে, তো স্বাদও পাচ্ছি আর নির্বাচন ক্ষমতায় যাব না, এইভাবে থাকি। এখন এতে যেটা ফলাফল যেটা হবে, এইভাবে যদি আরও 6 মাস 9 মাস চলে যায়, কথার কথা বলছি, আমি হাইপোথেটিক্যালি বলতেছি, ইউনূস সাহেব যদি চলে যায় আমি পারলাম না, আই ট্রাইড হার্ট অ্যান্ড সোল, আমি পারলাম না, তাহলে আমার এই সময়টা গেল কেন? না, নিশ্চয়ই সবাই তাকে, আমি কোনো লক্ষণ দেখতেছি না। কেন দেখতেছি না আমি বলি, কারণ আমরা প্রথম শুনলাম 25 সালের ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনের একটা কথা ছিল, সেটা চলে গেছে, দুটো টাইম, না সেটা চলে গেছে আবার 26শে জুনের মধ্যে, দুটো টাইম, হ্যাঁ 26শে 30শে জুনের মধ্যে গেছে, হ্যাঁ। কিন্তু এখন আমরা যেখানে আসছি, যারা মোটামুটি নির্বাচন করলেই ক্ষমতায় যাবে তারা কিন্তু জুলাই আগস্টের বাইরে যেতে চাচ্ছে না, কথাটা সেটাও তো আপনাকে বিবেচনায় নিতে হবে। যদি বিবেচনায় নেন, সে যদি নির্বাচনের জন্য আপনাকে প্রেসার দিতে থাকে, জাস্টিফাইড। আপনি মনে করেন যে নির্বাচনের সময়কাল বা সংস্কার প্রস্তাব কোনোটাতেই আমি এখন পর্যন্ত প্রেডিক্টেবিলিটি আসে না, দেখি নাই তো। কারণ আপনি যদি জুলাইটা ধরেন, এই যে জুলাই ঘোষণা নিয়ে যেটা হলো, এখন কি হচ্ছে বাজারে, আমরা কি আলোচনাটা পাচ্ছি, দেয়ার ইজ নো পসিবিলিটি অ্যাট অল। তাহলে কি হবে? আজকে এই ছেলেপেলেগুলো যারা আন্দোলন আপনি করছেন, আন্দোলন উনিও করছে, টিভিতে বক্তব্য দিতেছেন, এটাও কিন্তু আন্দোলনের পার্ট। এই যে লম্বা সময়ের আন্দোলন, টার্নিং পয়েন্টটা ছিল কিন্তু ওইটা। ওই জন্য আমি বারবার বলি যে আপনি যখন সমুদ্রে হঠাৎ করে 8 ঘন্টার ঝড় ওঠে, 8 ঘন্টার ঝড় উঠলে এমনও হয়েছে 2000 লোক মারা গেছে, 2000 বিল্ডিং পড়ে গেছে, অট্টালিকা, আর সমুদ্রে টাইটানিকের মতো জাহাজও ডুবে গেছে। ঝড়টা আধা ঘন্টা পর থেমে গেছে। ঝড়টা যদি 2 মাস কন্টিনিউ করতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তা হাসিনাকে সরানোর জন্য যে ঝড়টা আমাদের উঠছিল, সেটা মনে হয় হাসিনা অপারেশনের পর ওখানে থেমে গেছে। তা না হইলে ওই ঝড়টা যদি কন্টিনিউ করতো রাষ্ট্রপতিকে অপারেশন পর্যন্ত, তাহলে তাকেও চলে যেতে হতো। ওইটা যদি চলমান থাকতো প্রশাসন মাঠে নামানো পর্যন্ত, প্রশাসন মাঠে নামতো। ওটা যদি সিন্ডিকেট পর্যন্ত নেওয়া যেত, ওই ধাক্কাটা, সিন্ডিকেটও মাঠে নামতো। আপনি দেখেন তো, কেউ কাজ করছে না। এখন আপনি বসে থাকলে কী হবে? হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? ইউ জাস্ট টেল মি। আজকে ইউনূস সাহেব আমরা বলতেছি সে নির্বাচিত সরকার না, এইটা এসে হাত দিতে পারবে না, ফাইন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে। কিন্তু ইউনূস সাহেবের কাছে যখন দাবি দেওয়া করে সবাই এসে, তখন তো রাজনীতিবিদরা বলে না, এ ভাই উনি তো নির্বাচিত সরকার না, এই দাবি দেওয়া ওনার কাছে কইরেন না, আমরা নির্বাচিত হলে কইরেন। সুতরাং সরকারকে এখন সহযোগিতার কথাটা ডেফিনেটলি। তাহলে আমি যখন যাচ্ছি আন্দোলন করতে আমার মহার্ঘ ভাতা ভাড়াও, তখন আপনি কেন বলছেন না এটা তো তার কাজ না? উনি কালকে বাজেট দিবেন, সেটা আপনি মেনে নিচ্ছেন, উনি সংস্কার করলে মেনে নিবেন না, কথার কথা বলছি। উনি ভ্যাট বাড়াইছে, আপনি মেনে নিবেন, কারণ আপনার এটা কাজে লাগবে। রাজনৈতিক দল যে পরে ক্ষমতায় আসবে সেটাকে ক্যাশ করবে, কারণ আমি বাড়াই নাই, মিস্টার XYZ বাড়াই গেছেন। সুতরাং ভাই, আমি ব্যক্তিগতভাবে আই ক্যানট ট্রাস্ট এনিবডি। আর ইউনূস সাহেব ইজ অ্যাবসলিউটলি নন কোঅপারেটেড। আজকে ইউনূস সাহেব চলে যাক, সব উপদেষ্টা থাকুক বাংলাদেশে, শুধু ইউনূস সাহেব চলে যাবে, কালকে সরকার যদি প্রশাসন না নামে আমি দেশ ত্যাগ করব। আমরা নিশ্চিতভাবেই দুটো জিনিস চাই, সেটা হলো, একটা হলো যে একটা ঐক্যমত্য চাই সামনের দিনে, এবং নিঃসন্দেহে আমরা চাই যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রতি একটি সহযোগিতামূলক জায়গায় থাকবেন। রাজনৈতিক শক্তিগুলো অন্তত এখন পর্যন্ত তারা বলেছেন যে তারা সহযোগিতায় প্রস্তুত আছেন। সামনের দিনে দেখতে হবে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরব। জানতে চাইব সামনের দিনের অর্থনৈতিক সংস্কারের বিষয় এবং নীতির বিষয়ে কী ধরনের প্রাধিকারের কথা আমাদের আলোচকরা ভাবছেন। আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আজকে আমরা আলোচনা করছিলাম আমাদের অর্থনীতির উপর কি প্রভাব রাখবে সংস্কার কমিশনের প্রস্তাব বা এই যে প্রক্রিয়াটা এগোচ্ছে সংস্কার প্রক্রিয়া বাংলাদেশের ভেতরে। সামনের দিনে আপনি কি মনে করেন কিনা যে অর্থনৈতিক সংস্কারের জায়গা বা অর্থনৈতিক, আমি ব্যবস্থাপনার কথা বলি, কারণ ডে টু ডে ম্যানেজমেন্টটা হয়তো অনেক বেশি এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে, সেই ডে টু ডে ম্যানেজমেন্টের জন্য স্পেশাল ফোকাসটা সংস্কারের পাশাপাশি রাখার জন্য সরকারের কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত? আমি তার আগে একটু ভিন্ন মত
প্রকাশ করছে। একটু আগে একটা কথা বলা হচ্ছিল যে প্রফেসর ইউনূসের সরকার সহযোগিতা পাচ্ছেন না, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নাই প্রফেসর ইউনূসের সরকারের প্রতি, এটা আমি বিশ্বাস করি না। সহযোগিতা আছে, এবং সহযোগিতা আছে বলেই মানে স্মুথলি উনি তার সরকার নিয়ে এগিয়ে যেতে পারছেন। গত 5 মাস ধরে তার সরকার কোনো ধরনের কোনো আন্দোলন বা কোনো ধরনের ডিস্টারবেন্স রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পায়নি, এবং রাজনৈতিক দলগুলো থেকে সহযোগিতা পেয়ে এসছে। সমস্যাটা হয়েছে যেই জায়গায় আমার অবজারভেশন, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকার তার অগ্রাধিকার কি, তার কর্মপরিধি কি, তিনি কি করতে চান, সেই জায়গায় অনেক বড় ব্যাপ্তি নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, এবং তার লক্ষ্য খুব সুনির্দিষ্ট বলে আমার মনে হয়নি। যে এই 15টা কমিশন করে আমি আসলে কতদিন থাকবো, কতদিনের জন্য আমি দায়িত্ব নিয়েছি, এই সময়ের মধ্যে আদৌ কি আমি করতে পারবো, মানে সময়সীমার উপর তো নির্ভর করে যে আমি আমার কাজ বেছে নেব। আমি কতদিন থাকবো সেটাও প্রথম দিক থেকে অনেকদিন পর্যন্ত স্পষ্ট করা হয়নি। আমি কি কাজ করব সেটাও প্রথম আমি থেকে স্পষ্ট আপনাকে করা যদি হয়নি। একটা ভিন্ন আলোচনার ভিতরে আনি, সেটা হলো যে আপনি কি মনে করেন কিনা যে যেটা রাজ্জাক সাহেব বলছিলেন, মূলত আপনিও বলছিলেন যে এটা মূলত ওয়ার্কিং পেপার, কতগুলো প্রস্তাব, অনেকগুলো, কিন্তু এই প্রক্রিয়াটা আমাদের সামনের দিনের আমরা যেটাকে নির্বাচনী বিতর্ক বলি বা রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলোর অবস্থানকে পরিষ্কার করতে সহায়তা করবে কিনা, যে এইটা আমার অবস্থান এবং সেইটা জনগণকে একভাবে ইনফর্ম করবে কিনা, তাদেরকে জানাবে কিনা যে আমি কোন রাজনৈতিক শক্তিকে সমর্থন দিব, সেটা করবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা বারবার একটা কথা বলে এসেছি যে এই সরকারের কাছ থেকে এই সরকারের অগ্রাধিকার হওয়া উচিত 3টা। প্রথমত হচ্ছে যে শেখ হাসিনার দুঃশাসনের যে বিচার, তাদের গণহত্যা, তাদের অর্থনৈতিক লুটপাট বা অন্যান্য ক্ষেত্রে তাদের যে অপকর্ম, সেই অপকর্মের বিচার হচ্ছে প্রথম চাওয়া। দ্বিতীয় চাওয়া হচ্ছে সংস্কার, যে আমরা রাষ্ট্র কাঠামোর সেই সংস্কার চাচ্ছিলাম, যে বা যাতে এক স্বৈরাচারের বদলে আরেক স্বৈরাচার না আসে, এক অপশাসনের বদলে আরেক অপশাসন যাতে না আসে। আমরা কাঠামোগতভাবেই এমন সংস্কার করব যে গণতন্ত্র শক্তিশালী হবে এবং গণতন্ত্র নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর তৃতীয় বিষয় হচ্ছে সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচন আমরা, এই 3টা বিষয় আমাদের চাওয়া ছিল। তো আমরা চতুর্থ যদি যোগ করি অর্থনৈতিক ব্যবস্থাপনা, গণতন্ত্র শক্তিশালী হলে কিন্তু বাকিটা হয়ে যায়। কারণ গণতন্ত্র শক্তিশালী হলে স্বাভাবিকভাবেই একটা শক্তিশালী গণতন্ত্রে লুটপাট হয় না, একটা শক্তিশালী গণতন্ত্রে অনিয়ম হয় না, দুর্নীতি হয় না, দুর্নীতির পথগুলো রুদ্ধ হয়ে যায় যদি গণতন্ত্র সত্যিকার অর্থেই শক্তিশালী হয়। আমি এই 3টা পয়েন্টের মধ্যে আমি সংস্কারের জায়গাটা একটু আসতে যাচ্ছি। সংস্কার আমাদের আকাঙ্ক্ষা ছিল এই সরকারের কাছ থেকে, কিন্তু এইটা ছিল না যে সরকার শুধু একটা সংস্কারের বিষয়ে একটা কার্যপত্র তৈরি করে সংস্কারের বিষয়ে কার কী অবস্থান সেটা স্পষ্ট করতে সহায়তা করবে। এইটাই আমাদের আকাঙ্ক্ষা ছিল। আমরা আকাঙ্ক্ষা, আমাদের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে যে সংস্কারের বিষয়ে একটা সুনির্দিষ্ট পদক্ষেপ, হয়তো ব্যাপক না পারি আমি, ঠিক আছে 5টা হোক, 10টা হোক, 15টা হোক, হোয়াটএভার, কয়েকটা পয়েন্টে আমরা জাতীয় সমঝোতা তৈরি করে এই জায়গাগুলিতে আমরা সংস্কার বাস্তবায়ন করব। সেই পথে হয়তো আমরা আশা করবো যে সেই পথে আগাবে, এবং আগামী ফেব্রুয়ারি মার্চে আশা করছি যে আলোচনার ভিতর দিয়ে সেই সামনের দিনে সেই পথ স্পষ্ট হবে। রাজ্জাক সাহেব, আপনার কাছে একই আলোচনা। আমি জাস্ট জানার জন্য যে আপনি মনে করেন যে এই সংস্কার প্রস্তাবগুলোর ফলে নির্বাচনে যে দল, রাজনৈতিক শক্তিগুলো তাদের অংশগ্রহণ করবেন, তাদের অবস্থানও আমরা পরিষ্কারভাবে জানতে পারবো এবং জনগণ তখন আরো ভালোভাবে জেনে ভোট করতে পারবে? জনগণের ভোট করা তো সেকেন্ডারি, তার আগে তো এই পর্যন্ত যেতে হবে, আগে তো ভোট পর্যন্ত যাবে না। নিশ্চয়ই সেই প্রক্রিয়া তো আছে। আমি বলছি, আমি আমার বক্তব্য দিব। আমি ওই যে যেমন কালকে দেখলাম অনেকে বক্তব্য দিতেছে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আইসে, ওই যে কি বলে জুলাই ঘোষণাপত্রে আইসে প্রত্যেকে দায় সারা গছে কথা বলে। কোথাও স্বপ্ন আছে যদি উপদেষ্টা পরিষদ বাড়ায় আমারে নেয় কিনা, ওই জন্য গা বাঁচায় কথা বলে, স্ট্রেট ফরওয়ার্ড কোনো কথা নাই। আমার কথাটা পরিষ্কার, আপনি সংস্কার যেটা বললাম, আমরা এখন কিছু পেপার আছে, রাজনীতিবিদদের সাথে বসলে সেটাও পেপার হবে। ফাইনালি বই, কনস্টিটিউশনটা বই, সব তো পেপার। তা পেপার আমি মানলে অনেক কিছু, যেমন এই সরকার ছাত্ররা নিয়োগ দিছে বলে আমরা শুনলাম, পরবর্তীকালে জাতিসংঘে গিয়ে বলা হলো ছাত্র জনতা সবাই মিলে, ঠিক আছে ফাইন, কিন্তু পরবর্তীকালে আজকে কিন্তু অফিসিয়ালি সবাই বলতেছে সাংবিধানিক সরকার, আমরা সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি, ছাত্ররা বলতেছে না আমরা সাংবিধানিক। তার মানে কি আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন। তো কালকে যদি ফর এক্সাম্পল একটা সুন্দর ইলেকশন হইল, আমি ক্ষমতায় গেলাম, আমি ক্ষমতায় যাওয়ার পর আমার কি মাথায় বুদ্ধি কম আছে নাকি?
আমি যেটা মানবো, নো গ্যারান্টি, কারণ আমি তো দেখি নাই বিগত দিনে। প্রথম এই জন্য আমি বলছি ল, ইউ ক্যান মেক ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। আপনার অ্যাটিটিউড কি, আপনার ভিতরে কি আছে, সেক্ষেত্রে আপনার প্রস্তাব কি হবে? সেক্ষেত্রে আমার প্রস্তাব গভর্নমেন্ট, আমি যদি এই সরকারের কথা বলি, এই সরকারের কথা বললে আমি কতগুলো জিনিস আপনাকে দেখাই। আমরা তো অতীতে মার্শালও দেখেছি, ইভেন 111 সরকার আমরা দেখেছি। কেউ টিকুক কি না টিকুক সেটা সেকেন্ডারি, কিন্তু মার্কেটের রোলটা কি ছিল সেটা আমরা দেখছি। আমরা আজকে আর্মি মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, বাট হোয়াট ইজ হ্যাপেনিং? আজকের পত্রিকা দেখলাম যে মাদকের ব্যবসা রমরমা। আবার যদি পিসের 14 বছর যাই, ডেইলি মাদকের উপরে মামলা হয়েছে, আসামি ধরছে। তার মানে কি তখনও মাদক ছিল? কারণ 14 বছর যখন আমরা ডেইলি মামলা হয়েছে মাদকের, আবার মাদক পাইছেন, তাহলে মাদক ছিল। আমি আমার অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে আমি আপনাকে এখন যেটা সুনির্দিষ্ট প্রস্তাব আপনার সুনির্দিষ্ট প্রস্তাব হইল এই, দল মত নির্বিশেষে মত অনৈক্য আছে, ঐক্য যতক্ষণ না হবে, যদি ততক্ষণ মতো আপনি ইয়ে করতে পারবেন না। যেমন ধরুন আমি চাচ্ছি নির্বাচন, আরেক শ্রেণী বলছে আগে সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন, তাহলে তো ডিভিশন হয়ে গেল। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। নিঃসন্দেহে আমরা দুই রকম মন্তব্যই শুনেছি, এবং যেটা সার্বিকভাবে আলোচনা থেকে এসছে যে আমরা নিঃসন্দেহে ঐক্যমত্যটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই প্রক্রিয়াটা অনেকখানি হয়তো আমাদের দেশের সার্বিকভাবে রাজনৈতিক বিষয়গুলো আছে, এবং তার সাথে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে, প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রেও হয়তো কার্যকর ভূমিকা রাখবে। দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমরা আলোচনায় আবার ফিরবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।